সকলকে নমস্কার। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন, অর্থাৎ যাকে আমরা গণতন্ত্রের উৎসব বলে থাকি। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রের উৎসব বলে কোনো শব্দ হয়? আমার তো জানা নেই। কেন বলছি এ কথা? এই যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর ২০২১ সালে ঘটেছিল সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। কেন আমি ৫ বছরের পিছনে ফিরে গেলাম এই কারণেই, এই ৫ বছরে পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন ঘটেছে, যেটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, আর্থিক, যাকে বলে মানে শাসক দলের রক্তচক্ষু কতটা প্রখর হয় তার প্রমাণ। কেন বললাম এই কথা? কারণ হচ্ছে এটাই, ২০২১ সালের বিধানসভা নির্বাচন আমরা দেখেছি। অনেকগুলো পর্যায় হয়েছিল, ৭-৮টি পর্যায়ে বিধানসভা নির্বাচন হয়েছিল। প্রত্যেকটা ফেসে করোনার প্রভাবও ছিল। কিন্তু এবছর করোনার প্রভাব নেই, কিন্তু এবছর দুটো ফেজে হচ্ছে নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই জন্য এই কথাগুলো বলা, যে সারা ভারতবর্ষের জন্য গণতন্ত্রের উৎসব হলেও নির্বাচন, পশ্চিমবঙ্গে কিন্তু গণতন্ত্র কখনোই গণতন্ত্রের উৎসব নির্বাচন হয় না। আমরা দেখেছি ২০২১ সালে বিধানসভা নির্বাচন, তার পরবর্তীকালে যখন ফলাফল হয় ২রা মে, সেই কালো দিন, টানা ৩ দিন ধরে পশ্চিমবঙ্গে এক কালো মেঘ সঞ্চার হয়েছিল। যদিও শাসক দল বলে যে সেই সময় নির্বাচন কমিশনের অধীনে আইন শৃঙ্খলা ছিল, তারপরেও তারা জয়ী হওয়ার পরে, এবং গত ১১ এবং ১৬র পরে ২১-এ তারা সবথেকে বেশি আসন পেয়েছিল। সেই আসন পাওয়ার পরেও তারা সারা পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়েছিল, যাকে আমরা পরবর্তীকালে আইনের ভাষায় বা বিচার বিভাগের ভাষায় শুনেছি হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসা। পশ্চিমবঙ্গে ভোটের আগেও যেমন হিংসা হয়, ভোটের সময়ও হিংসা হয়, আবার ভোটের পরবর্তীকালেও হিংসা চলে, এবং সেই হিংসার বলি হয় কারা? সাধারণ মানুষ। তো কাজেই সেই কারণে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উৎসব কিভাবে হবে? এটা একটা বড় প্রশ্ন। এই কারণেই বড় প্রশ্ন যে ২রা মে ২০২১ যেদিন ফলাফল ঘোষণা হয়, দুপুর থেকেই কার্যত শুরু হয়ে গেছিল সেই আগ্রাসন, দুষ্কৃতীদের আগ্রাসন। তারা তারস্বরে ডিজে বাজিয়ে, উল্লাস নৃত্য করে, এবং তারা খেলা হবে এই গানটি করে সারা পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তাণ্ডব চালিয়েছে। প্রায় ১ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এই হিংসার শিকার হয়েছেন। তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, মা বোনের সম্ভ্রম লুণ্ঠিত করা হয়েছে, এবং অকাতরে হয়েছে নির্বিচারে খুন। ২, ৩, ৪ এই লাগাতার ৩ দিনে প্রায় ২০-র অধিক খুন হয়েছিল, এবং যারা খুনের শিকার হয়েছিলেন তারা কিন্তু সবাই সাধারণ মানুষই ছিলেন। কেউ কোনো উচ্চবিত্ত সম্প্রদায়ের লোক ছিলেন না, বা তারা কোনো পার্টির বড় মাপের নেতা নেত্রীও ছিলেন না। সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে। কেন? কারণ প্রধান অপোজিশন বা প্রধান বিরোধী দল যে দল উঠে আসছিল, সেই দলের যাতে মনোবল ভেঙে দেওয়া হয়। আমরা দেখেছি কোচবিহার, শীতলকুচি, চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ, মালদা, চাঁচল, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, কোনো জেলাই বাদ ছিল না। সব জেলাতেই লাগাতার ধাপে ধাপে প্রায় এই সন্ত্রাস ৩-৪ মাস ধরে অবিচ্ছেদ্যভাবে চলেছে, এবং সেই হিংসার কারণে প্রায় ৫৭ থেকে ৬৩ জন লোক মারা গেছিলেন। রাজ্য সরকার কখনোই কোনোভাবে বিবৃতি দিয়ে মানতে চায়নি যে ভোট পরবর্তী সন্ত্রাস বলে একটা শব্দ আছে বা শব্দ হয়েছে। আমরা জানি সেই বিভিন্ন রকমের আবেদন বা বিভিন্ন রকম অভিযোগগুলো থানায় নেওয়া হয়নি। থানার আইসিরা পর্যন্ত দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই হিংসা হাঙ্গামার ঘটনাগুলো। মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মানুষ বাধ্য হয়ে আসামে পর্যন্ত চলে যেতে বাধ্য হয়েছিল, মানুষ বাধ্য হয়ে উড়িষ্যায় পর্যন্ত চলে গেছিল, বাধ্য হয়ে ঝাড়খণ্ডে পর্যন্ত গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। কেন? কারণ তাদেরই পশ্চিমবঙ্গ, তাদেরই জন্মভূমি, তাদের থাকার অধিকার ছিল না সেই সময়। কেন? কারণ সেই সময় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল মা মাটি সরকার। তারা এই স্লোগান দিয়েই এসেছিল, এবং এই স্লোগানেই মানুষের মাটি, মানুষের মা এবং মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। এই কিছুদিন আগেই দেখছিলাম বীরভূমের যে
তথাকথিত যাকে বলা হয় বাঘ, বাঘ না ছাগল তা আমরা জানি না। উনি সম্প্রতি তেহার থেকে জেল খেটে এসেছেন, হয়তো সোডিয়ামের শরীরে কম হয়ে গেছে। উনি বলছেন যে বাপের জন্য আমি দেখিনি এরকম গাড়ি। অর্থাৎ কাশ্মীরে যে ধরনের সিআরপিএফ চলাফেরার জন্য যে ধরনের গাড়ি, বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করা হয়, সেই ধরনের গাড়ি পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এখন ঘুরছে। এবং ঘুরছে তার কারণ হচ্ছে এটাই যে প্রচুর পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ যে হিংসার মধ্যে দিয়ে গেছে, যে রক্তারক্ত খুনোখুনির মধ্যে দিয়ে গেছে, তা যেন দ্বিতীয় আবার যেন না ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বারবার সেই প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচন কমিশনও সেই প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আজকেই দেখেছি মাননীয়া কোচবিহারের একটা জায়গায় সভা করতে গিয়ে উনি বলেছেন যে শীতলকুচিতে এই ঘটে গেছিল। শীতলকুচির সেই দিন ঘটনাটা যেটা ঘটেছিল সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, যে বুথকে পুরো দখল করে নিয়েছিল। মায়ের কোলের সন্তানকে কেড়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গলায় দা ঠেকিয়ে, সিআরপিএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য সেখানে গুলি চলেছিল। এতটাই অস্থির বা অপ্রীতিকর পরিস্থিতি হয়েছিল। মাননীয় সেটা নিয়ে রাজনীতি করলেন। সেই সেই রাজনীতি করার ফলস্বরূপ উনি সংখ্যালঘু ভোটের কথা চিন্তা করেছেন। কিন্তু তার পরবর্তীকালে ভোটের পরে যে লোকগুলো মারা গেল, কোচবিহারেই বিভিন্ন জায়গাতে মারা গেছে যারা, তাদের পাশে তো দাঁড়াননি উনি, কখনোই দাঁড়াননি উনি। কৃষ্ণনগরে একজন সাধারণ সাধারণ মানুষ ছিলেন উনি, মাত্র প্যান্ডেলের বাঁশ বাঁধতেন, কেউ মাছ বিক্রি করতেন, মেদিনীপুরের একজন ছিলেন। একজন বর্ধমানে টোটো চালক ছিলেন, তাকে মারা হয়েছে টার্গেট করে। কেন মারা হয়েছে? সে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে বলে, সে তার পছন্দের প্রার্থীর বিশেষ দলকে সে নির্বাচিত করেছে বলে, তাই জন্য তাকে মারা হয়েছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যখন এই কেসগুলো যখন কোর্টে থানায় নেওয়া হচ্ছিল না, তখন বাধ্য হয়ে পরবর্তীকালে কোর্টে কেস করা হয় এবং কোর্টের মনিটরিংয়ে সেখানে ইনভেস্টিগেশন হয়। পরবর্তীতে আমরা জানি সেই সময় তৎকালীন যে ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল বিচারপতি মহোদয়, উনি তখন বিশেষ রায় দিয়েছেন যে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার সমস্ত মামলা সিবিআই করবে। কিন্তু আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, এই পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার শব্দটাকে কোনো সময় পরিসর দিয়ে কিন্তু বাধা হয়নি, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত হলে পোস্ট পোল ভায়োলেন্স। আমরা দেখেছি 2021 সালের এই দুর্বিষহ ঘটনার কারণে মানুষের জনজীবন কিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, মানুষ কিভাবে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। দিনের পর দিন মানুষ অন্যের বাড়িতে থেকে লুকিয়ে আত্মগোপন করে তাদের থাকতে হয়েছে, তাদের সন্তান পরিজনকে রাখতে হয়েছে। প্রচুর কর্মী, প্রচুর রাজনৈতিক কর্মী যারা হয়তো মতের কারণে বিরোধিতা করেন বলে তারা তাদের নিজের বাড়িতে পৌঁছাতে পারেননি। দিনের পর দিন এই ঘটনা ঘটেছে। 2021 সালের পর হয়েছে পুরো ইলেকশনে ঝামেলা হয়েছে, পঞ্চায়েত ইলেকশন আরো বেশি হয়েছে। পঞ্চায়েত ইলেকশন আমরা দেখি 2023 সালে কিভাবে মুর্শিদাবাদ ভাঙড় কিভাবে উত্তপ্ত উঠেছিল। মনোনয়ন জমা থেকে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ থেকে ভোট গণনা এবং গণনার পরবর্তী সময় কিভাবে সন্ত্রাস হয়েছিল। আমরা রাজীব সিনহাকে জানি, সেই সময় উনি এই নির্বাচন পরিচালনা করেছিলেন এবং তার ব্যর্থতার কথা, উনি কিভাবে এই ধরনের হিংসাগুলোকে উনি প্রশ্রয় দিয়েছেন। তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটাই যে ভোট আসবে, ভোট যাবে, কিন্তু সাধারণ মানুষের প্রাণহানি কেন হবে? এবং প্রাণহানি যদি হয়, সেই দায় কে নেবে? সেই দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে শাসক দলকে, কারণ তার দায় অনেক বেশি। আমরা দেখেছি টিভিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্ত্রীরা অথবা তৃণমূলের প্রবক্তারা যারা, অর্থাৎ যারা নাকি মুখপাত্র, তারা বলছেন না ভোট পরবর্তী হিংসা বলে কোনো শব্দ নেই। ভোট পরবর্তী শব্দ যদি, হিংসা বলে শব্দ যদি নাই থাকে, তাহলে কেন ওই পরেশ পালকে আজকে দৌড়তে হচ্ছে সিবিআই এর তদন্তের জন্য? ভোট পরবর্তী হিংসায় লোক মারা গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলকে একদম শেকড় থেকে তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি গত 2-1 দিনের মধ্যে এক প্রচারে গিয়ে দলের, অর্থাৎ শাসক দলের যিনি যুবরাজ, অর্থাৎ নাম দলটা সর্বভারতীয় হলেও দলটা তো আঞ্চলিক দল, ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদক উনি বলেছেন যে 4 তারিখে আবার ডিজে বাজবে। তার মানে উনি কি প্ররোচনা দিতে চাইছেন, উনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাইছেন এইটাই, যদি বাই চান্স ক্ষমতায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তারা আরো তাণ্ডব তৈরি করবে। আর এই তাণ্ডব করবে বলে বা এই তাণ্ডব করার অনুমান বা এই তাণ্ডব করার একটা প্রবণতা বুঝতে পেরেই কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশন সব থেকে বেশি পরিমাণে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তার জন্য সমস্ত রকম পরিচালনা করা হচ্ছে, সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে নিজের
মত বিনিময় করতে পারেন, নিজের পছন্দের প্রার্থীকে চয়ন করতে পারেন, তাকে ভোট দিতে পারেন। এবং গণতন্ত্রের যথার্থ বা সঠিক অর্থ যদি গণতন্ত্র যাকে বলতে হয় সেটা যদি কায়েম করতে হয়, এভাবেই সম্ভব, এছাড়া হয়তো সম্ভব নয়। আজকে মুখ্যমন্ত্রী এক জায়গায় বলেছেন পুলিশের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের যদি সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয় তাহলে আপনি কতটা ক্ষমতা দিয়েছিলেন পুলিশকে? আপনি তো পুলিশকে টেবিলের তলায় আশ্রয় নিতে বাধ্য করেছেন, আপনি তো পুলিশকে শাটারের নিচে যেতে বাধ্য করেছেন। এবং এই পুলিশ কখনোই ইনভেস্টিগেশন করতে পারেনি, কোনো দোষীকে গ্রেপ্তার করতে পারেনি, তাকে শাস্তি দিতে পারেনি, এই কারণে কারণ আপনার দলের নেতা নেত্রীরা সেই ধরনের কাজের সঙ্গে ভীষণভাবে যুক্ত, আষ্টে পৃষ্ঠে যুক্ত। তারা তাদের এলাকায় ক্ষমতাকে ধরে রাখার জন্য এই কাজগুলো করেন। তো কাজেই এই যে মানে বিধানসভা ইলেকশন একটা হয়ে গেছে 21-এ, পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে, পুরসভার ইলেকশন হয়েছে, লোকসভার ইলেকশনের পরেও ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে। এবং একটা পশ্চিমবঙ্গে একটা বড় রকম প্রবণতা তৈরি হয়েছে যে ভোট হবে, ভোট পরবর্তীকালে সন্ত্রাস হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের মেনে নিতে হবে। এই ঘটনা কিন্তু সারা ভারতবর্ষে কোথাও ঘটে না। আমরা 21-এর নির্বাচনেও দেখেছি, একই সঙ্গে নির্বাচন হয়েছিল কেরলের, তামিলনাড়ুর, আসামের, কোনো রকম ভায়োলেন্স হয়নি। আমরা দেখেছি সেই সময় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরকে সেই বিবৃতি দিতে। তো সেই কারণেই যে এই সম্প্রতি আসামের ইলেকশন হয়ে গেল, আসামে তো কোনো রকম বড় রকমের হিংসার ঘটনাই ঘটেনি, অন্ততপক্ষে খবরে তো আসেনি। খবরে আসে মানে ঘটনা ঘটেইনি। তামিলনাড়ুতেও নির্বাচন হবে, কিন্তু সব থেকে বেশি ভায়োলেন্স, সব থেকে বেশি নির্বাচন কমিশন চিন্তিত, শঙ্কিত বা আশঙ্কিত, এবং প্রায় সব বুথকেই স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গে যারা শাসক দল তারা গত 15 বছর ধরে এখানকার ইকোসিস্টেমটাকেই পুরো বিগড়ে দিয়েছেন। তারা ভাবেনি না এটা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এবং এই রাজ্যেও একটা সংবিধানের নিয়ম কানুন চলবে, তারা ভাবেন না। তো সেই কারণে আজকের এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটাই, মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে হয়, যদি সে প্রয়োগ করেন, তাহলে তাকে সেটাকে মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। এবং তার জন্য তার উপর বল প্রয়োগ করতে হবে, তার বাড়িতে লুটপাট করতে হবে, ভাঙচুর করতে হবে, মা বোনের সম্ভ্রম হানি করতে হবে। পোস্টপল ভায়োলেন্স এরকমও নমুনা ছিল সেই সময়, যখন করোনা প্রায় পিক আওয়ারে, সেই সময় মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে গেছিলেন, তাদেরকে লাইন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা শাসক দলকে ভোট দেননি বলে। আর শাসক দলকে যে ভোট দেননি কি করেই বা বুঝলেন তারা কি ইভিএম এর ভিতর ঢুকে পড়েছিলেন? তারা মার্ক করলেন কি করে? তো যাই হোক, এবার এই যে বারবার বঞ্চনা, যে আমি রাজ্যের শাসক দলের অনেক দায় থাকে, শাসক দলের অনেক দায়িত্বশীল হতে হয়, তাদেরকে গণতন্ত্রের পাঠ শেখাতে হয় বিরোধীদের। উল্টো এখানে বিরোধী লোকেরাই গণতন্ত্রের পাঠ শেখাচ্ছে শাসক দলকে। তো সেই কারণে আমার এই মন্তব্য বা আমার এই বক্তব্যের মূল বিষয় হচ্ছে এটাই, যে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসা যেন না হয়, এটার দিকে আমাদের খুব সতর্ক রাখা দরকার। এবং সমস্ত মানুষকে ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে, সে যেই হোক না কেন, সে শাসক দলের পক্ষে হোক বা বিপক্ষে হোক। তো এই পোস্ট পোল ভায়োলেন্স হওয়ার ফলে মানুষের আর্থিক, সামাজিক সব রকম ভাবে ক্ষতি হয়, একটা মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়। আজকে ধরুন যে টোটো চালককে পিটিয়ে মারা হয়েছে, সেই টোটো চালকের সংসার কিভাবে চলছে? যে মাছ বিক্রেতাকে পিটিয়ে মারা হয়েছে, তার সংসার কিভাবে চলছে? যে প্যান্ডেলের বাঁশ বাঁধতেন, যে বিরোধী রাজনৈতিক দলের কর্মী, তাকে যখন খুন করা হয়েছে কুপিয়ে, তার ফ্যামিলি কিভাবে চলছে? এবং অথচ আমরা দেখি প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ দিবস নামের একটা নাটক চলে, রাজ্যে কারা শহীদ আর কারা শহীদ নয়, এইটার একটা তুল্যমূল্য বিচার চলে, যে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পোস্টপল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসা, এই সম্পর্কে সচেতনতা থাকা এবং ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য সকলকে ভালো করে মনে রাখা এবং সকলকে প্রতিশ্রুতিবদ্ধ থাকা, যে না, আমরা ভোট পরবর্তী হিংসা কোনো বিশেষ শব্দের বন্ধনের মধ্যে আমরা যাব না। কেন যাব না? কারণ এটা বাঙালির লজ্জা। গোটা ভারতবর্ষে যেখানে ভায়োলেন্স ফ্রি, যেখানে কোনো রকম হিংসা হয় না, সেখানে পশ্চিমবঙ্গ সমস্ত হিংসার মূলে। তো এই হিংসাকে কিন্তু বয়কট করতে হবে, হিংসাকে কিন্তু বাদ দিতে হবে, এবং হিংসা মুক্ত করার জন্য আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তো এই ভোট পরবর্তী হিংসার কি প্রভাব, কি প্রতিফল, সেটা আমরা অবশ্যই ভালো করে দেখেছি, জানি, যারা আমরা ভুক্তভোগী বা আমরা শিকার হয়েছি বিভিন্ন সময়। তো যাদের কারণে হয়েছি বা যারা করেছে এই জিনিসটা, তাদের কিন্তু এখনো পর্যন্ত বিচার হয়নি, তারা অভিযুক্ত, তারা কিন্তু মামলায় তারা হচ্ছে বিচারাধীন। তো সেই কারণে আমাদের এমন একটি সরকারকে চয়ন করতে হবে, এমন একটি সরকারকে নির্বাচিত করতে হবে, যে সরকার ন্যায় বিচারের কথা বলবেন, মানুষের অধিকারকে সুরক্ষিত করবে, মানুষের অধিকারকে কেড়ে নেবে না। নমস্কার, এই পর্যন্ত থাক আজকে, পরের দিন আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।